মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি বলেছেন, বুশের মধ্যপ্রাচ্য নীতির ফলে উত্থান ঘটেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের। এর আগে ইরাক আক্রমণের জন্য দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। আইএসের কার্যক্রমে মুক্তমন যখন নাজেহাল, তখন বিশ্বের শীর্ষ নেতৃত্ব বলছেন এসব কথা। সম্প্রতি বাংলাদেশেও শোনা যাচ্ছে আইএসের উপস্থিতি। এসব নিয়েই বাংলাদেশ এখন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আমার সঙ্গে উপস্থিত আছেন এশিয়ান টেলিভিশনের বার্তা প্রধান আনিস আলমগীর, আছেন দেশ টিভির বার্তা প্রধান জাইদুল হাসান পিন্টু এবং সাংবাদিক কিশোর লায়লা। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। বুঝতেই পারছেন যে আমাদের আসলে আইএসের উত্থান সাম্প্রতিক বর্তমান বিশ্বে এর যেই প্রভাব, যেই নাশকতা আমরা দেখছি, বিশেষ করে ফ্রান্সে আক্রমণের পরে, মূলত এগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। তার আগে একটুখানি দু একটা খবরের কাগজের আমি একটু মূল শিরোনামগুলি পড়তে চাই। প্যারিসে এক হামলাকারী চিহ্নিত, গাড়ি অস্ত্র উদ্ধার। আপনি জানেন যে কালো গাড়িতে করে এখানে হামলা করা হয়েছে এবং আইএস এটার দায়ও স্বীকার করেছে। ভোরের কাগজ দেখছি বলছে শোক স্তব্ধ ফ্রান্স, ইউরোপ জুড়ে সাঁড়াশি অভিযান। আমরা দেখলাম গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দুজন কিন্তু একটা যৌথ প্রেস কনফারেন্সে বক্তব্য রেখেছেন। এরই মধ্যে কিন্তু সিরিয়াতে আইএসের বিরুদ্ধে অভিযান চলছে। এটা নিয়ে আবার দুই পরাশক্তি আমরা যদি বলি, তারা বিভক্ত। ফলে এই যে বিশ্ব রাজনীতিতে আইএসের উত্থানকে কেন্দ্র করে নতুন ধরনের কোনো মেরুকরণ কি হতে যাচ্ছে কিনা, আনিস আলমগীর? আইএসের উত্থানকে কেন, আইএস তো উত্থিত আছে আগে থেকেই, এখন নতুন করেই কি উত্থান? আমি তো মনে করি যে আইএসের বরং মরণ সময় এখন। যখন আইএসের উত্থান পর্বটা ছিল ইরাক যুদ্ধের পরপরই। তারা ইরাক যুদ্ধ, আজকে অনেকে বলে আইএসকে সৃষ্টি করা হয়েছে, মার্কিনিরা সৃষ্টি করেছে। আসলে মার্কিনের ডাইরেক্ট তো আর সৃষ্টি করে না, বাট ইনডাইরেক্টলি পরে যদিও ইনভলভ হয়, এটা তো বের হবে কোনো না কোনো দিন। কিন্তু আইএস আসলে কোথা থেকে আসলো, এটা আসলে বড় একটা কোশ্চেন সবার। কারা আইএস? আইএস কারা? সাদ্দাম হোসেন যখন ক্ষমতাচ্যুত হলো, ইরাকের একটা রেগুলার আর্মি ছিল। এই রেগুলার আর্মিকে যখন নতুন করে একটা সরকার গঠিত হলো, সেখানে আপনারা জানেন যে সাদ্দাম ছিল সুন্নি এবং সরকারে যারা ছিল তারা সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ, মানে সরকারে বেশিরভাগ বড় বড় পোস্টগুলোতেই ছিল। বাট ইরাকে সুন্নিরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ না, সুন্নিরা শিয়ারাই সংখ্যাগরিষ্ঠ। এখন দীর্ঘ 24 বছর শাসন করলো সাদ্দাম তার বাদফাটির ইয়েটা আরও বড়, বাট সাদ্দাম 24 বছর করলো। এই 24 বছরে সে এমন অবস্থা তৈরি করেছে যে শিয়াদের যে ক্ষমতার প্রক্রিয়া, শিয়ারা অনেক দূরে সরে গেছে, আর সুন্নিরা ছিল বড় অংশ করে। আর এর মধ্যেও আবার তার তিরকিত, তার এলাকা প্রীতিটাও বড় করেছিল, বড় বড় পোস্টগুলো ছিল। যখন এই রিজিমটা শেষ হয়ে গেল, তখন কমপ্লিট উল্টে শিয়ারাই আসলো রাষ্ট্র ক্ষমতায়, সুন্নিরা তখন আউট। হোল সামরিক বাহিনীটা একটা শেষ। এই বাহিনীর লোকগুলো আমার নিজের চোখে দেখা যে সাধারণ কাজ করত এবং তারা ভাত পানির জন্য কষ্ট শুরু হয়ে গেছিল। কিন্তু শেষ দিকে যে সাদ্দাম যে স্টাইলে তাদেরকে চালিয়েছিল, রেশন ছিল, তারা সাপ্তাহিক একটা রেশন পেত, গাড়ির তেল পেত, অনেক অনেক সুবিধা ছিল। কিন্তু এরা আসার পর পুরোটাই বন্ধ। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি এত বছর ধরে চলে আসে, সেটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, মানুষের যে কি ক্রাইসিস তৈরি হয়, সেই ক্রাইসিসটা ওইখানে তৈরি হয়েছিল এবং মানুষ এত গরিব হয়ে গেছিল। এখন তাদের যখন রেগুলার জব নাই, এই পুরো বাহিনীটাই যোগ দিয়েছে এই আইএসের সঙ্গে। এবং সেখানে বাগদাদি যে ছিল, বাগদাদি কিন্তু একসময় আইএসের নেতা যে ছিল, সেও তো ইরাকের, সেও একসময় কিন্তু আল কায়দার লোক ছিল। আল কায়দার থেকে তাকে বহিষ্কার করা হলো, আল জাহরিদের সাথে তার ঠিক ছিল না। এখন বহিষ্কৃত অংশ নিয়ে, এই অংশটুকুকে নিয়ে তারা এই আইএস মানে শুরু করলো। এই শুরু করাটা আবার আমেরিকা আবার লুপে নিল। কেন লুপে নিল? ওইদিকে শিয়া সরকার আছে, বাশারকে সরাতে হবে। তো বাশারকে সরাতে হলে বাশারের যে ইয়েগুলো আছে, সুন্নি যেগুলো আছে, এই সুন্নিরা মিলে এক ধরনের তৈরি করলো এবং এই সালাফি বলেন বা সৌদি কেন্দ্রিক যে সৌদি আরব এখানে প্যাট্রোনাইজ করলো।
তো এরা এই স্বর্গরাজ্য তো এরাই চালিয়েছে, দীর্ঘদিন থেকে চালিয়েছে। তাদের আচার আচরণ তো যে শুধু অভ্যন্তরীণ এলাকায় ছিল একটা সময়, কিন্তু সেটা পরবর্তীতে তাদের খায়েশ এত বেশি হলো যে আমাদের এই ভারত পর্যন্ত তাদের অধীনে চলে যাচ্ছিল। নিশ্চয় দেখেছেন আপনি এখন আপনি যেটা আপনার কথা অনুযায়ী যে সাদ্দামের যে বাথ পার্টির লোকজনই আসলে আইএস তৈরি করলো, যেটা আমরা যদি বলি যে তৈরি করলো না, আইএস হতে বাধ্য হলো। যাই হোক, কিন্তু মানে বুশের পররাষ্ট্র বা ইরাক নীতির কারণে এই আইএস এর একটা উত্থান হয়েছে, এমনটা কিন্তু বারাক ওবামা সম্প্রতি তার একটা ইন্টারভিউতে বলেছেন। তাহলে আমেরিকা আসলে এই দায় কিভাবে এড়াতে পারে? আজকে আমরা 1 বছরেরও বেশি সময় ধরে দেখছি সিরিয়াতে যুক্তরাষ্ট্র আইএস দমনের জন্য অভিযান চালাচ্ছে, কিছুই তো হচ্ছে না। রাশিয়া গিয়ে এখন ইন্টারফেয়ার করলো, ফলে মানে যুক্তরাষ্ট্রের ভূমিকাটা এখানে বরাবরই কি প্রশ্নবিদ্ধ নয়, জাহিদুল হাসান? না, আপনি এটা প্রশ্ন করতেই পারেন। সেটা শুধু যুক্তরাষ্ট্র না, টোটাল পশ্চিমা বিশ্ব এবং সাথে ইউরোপও এটার সঙ্গে ইনভলভ। কারণ যুক্তরাষ্ট্র তো একা আক্রমণ করছে না, তার সঙ্গে মিত্র বাহিনী আছে, ন্যাটোর করতেছে। সেখানে ফ্রান্সও একটা শক্তি, আপনার অস্ট্রেলিয়াও শক্তি, ব্রিটেনও আছে। এই বাহিনী মানে যৌথ বাহিনী যে আপনার আইএসের উপরে যা অ্যাটাক করতেছে, যেটা বলছেন 1 বছরও কিছু হচ্ছে না, এটা আপনার পশ্চিমা মিডিয়ার খবর দ্বারা আমরা এতটাই প্রভাবিত, ওই মিডিয়া যা বলে আমাদেরকে সেগুলো হজম করা ছাড়া আর আমাদের কোনো বিকল্প থাকে না। আসলেই আপনার আইএসের উপর আক্রমণ হয়েছে কিনা বা কত % হয়েছে সেটা নিয়ে কিন্তু অনেক ডিবেট আছে। যে আক্রমণগুলো করেছে আপনার এই যেটা আনিস আলমগীর বললেন, সিরিয়ার যে বাশার সরকারের বিরুদ্ধে তো আপনার আরও কিছু ছোট ছোট বিক্ষিপ্ত আপনার ওই সশস্ত্র গ্রুপ আছে, সেইগুলোকে মানে বাশারের বিপক্ষে তারা, সেইগুলোর উপরে কিন্তু অধিকাংশ অ্যাটাকটা হয়েছে। আপনি সর্বশেষ খবরগুলো যদি আপনি দেখেন, এই যে আবার যদি বলেন যে রাশিয়া যে আক্রমণ শুরু করলো, এটা নিয়ে আবার পশ্চিমা বিশ্ব কি বলছে যে সিরিয়া মানে আইএসের উপর যে আক্রমণটা হচ্ছে এটা অনলি 5%। মানে এটাও কিন্তু পশ্চিমা মিডিয়ার খবর, কিন্তু রাশিয়া আবার এটা পশ্চিমা মিডিয়ার খবর ঠিক, সেটা আমি বলছি না। কিন্তু রাশিয়া বলছে যে যেহেতু তারা 1 বছরেরও বেশি সময় ধরে আইএস এর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না, তারা আসলে আসাদ সরকারকে সরাতে চায়। এটা হচ্ছে গিয়ে কিন্তু রাশিয়ার অভিযোগ। এটা রাশিয়ার অভিযোগ। রাশিয়া আবার ওদের অভিযোগ আপনার রাশিয়া আসাদ সরকারকে রাখতে চায়। মূলত তো আপনার এখানে ওই ভূ রাজনৈতিক বিষয়টাকে ভাবতে হবে। ওখানকার জায়গাটা দখলের বিষয় আছে, ওখানে তেল দখলের বিষয় আছে, বিজনেসটা ওখানে, অস্ত্রের ব্যবসা তো আছে। রাশিয়া যে রাখতে চায়, রাশিয়া যে রাখতে চায়, রাশিয়ার বড় ধরনের ইন্টারেস্ট আছে এবং ইন্টারেস্টটা খুব ভ্যালিড। রাশিয়ার নিজস্ব কোনো বন্দর নাই, না, ওরা বের হতে হলে তাদের খুবই একটা ন্যারো একটা অঞ্চল দিয়ে বের হচ্ছে। রাশিয়া পুরো তার নৌঘাঁটি করছে এই সিরিয়াতে, সো ওইখানে তার অনেক ইনভেস্টমেন্ট, সে ওই ইনভেস্টমেন্ট সেটা ভ্যালিড না, সেটা ভ্যালিড রাশিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি বলতে ভ্যালিড, তার থেকে সে তার ইন্টারেস্টের কারণে সে সিরিয়ার বাশার সরকারকে রাখতে চাইবে। কি দাঁড়ালো? কেউই কি আপনার জঙ্গি বিরোধী অভিযান করলো না? জঙ্গি বিরোধী আছে। রাশিয়া যে অ্যাকশন নিয়েছে, আজকে আইএস তো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আজকে আইএস কোথায়? কিন্তু যুক্তরাষ্ট্র বা তার মিত্র বাহিনী বলছে আসলে সাধারণ নাগরিকের উপর হামলা করা হচ্ছে। এটা কিন্তু আবার তাদের অভিযোগ, ওদের মিথ্যাচার। ওরা বছরের পর বছর রিমোট দিয়ে দিয়ে কি করেছে সেটা তো পাবলিক দেখেছে। এখন যখন ফ্রান্সে আক্রমণ হলো, কিশোর লাইলা, আপনার কাছে জানতে চাই যে আপনি প্রবাসী সাংবাদিক, কানাডাতে থাকেন, বেড়াতে এসেছেন, সেটাও আমরা জানি। এই যে নিরাপত্তা কোথায় আসলে নিরাপত্তা আছে? আমরা বাংলাদেশেও মানুষরা দেখি অনেকে, বিশেষ করে লেখক, ব্লগার, অনেকেই এরই মধ্যে জার্মানি সহ অনেকগুলো দেশে কিন্তু তারা পাড়ি জমিয়েছে, বাংলাদেশ ছেড়ে গেছে, অন্তত জনা 20 তো হবেই এরকম। ফলে প্রতিদিনই কেউ না কেউ যাচ্ছে, একেবারে যারা হুমকি পেয়েছে এরকম লেখক, ব্লগার। তো নিরাপত্তা আসলে কোথায়? প্রবাসী কি সেই নিরাপত্তা কি আছে? যখন ফ্রান্সে এত বড় একটা আক্রমণ হলো, এতজন মানুষ প্রাণ হারালো, সেখানে নিরাপত্তার বিষয়টি কিভাবে করে দেখা যায়? ঠিকই বলেছেন, একেবারে মানে পয়েন্টে কথা যে হ্যাঁ, নিরাপত্তা
এতদিন বাংলাদেশের উপর দোষারোপ করা হতো যে অনিরাপদ একটা রাষ্ট্র, একটা ঘটনা ঘটলেই বলা হতো এবং সবসময় বলা হচ্ছে, এখনো বলা হচ্ছে। তো এখন আসলে এখানে মানে আজকের দিনে আমি বলতে পারি যে না, মানে পুরো বিশ্বই কিন্তু একটা মানে এখন অনিরাপদ রাষ্ট্র হয়ে গেছে। আপনি জানেন যে গত বছর কানাডাতে, এই বছরের শুরুতেই কানাডার পার্লামেন্টে একটা বড় হামলা হয়েছে এবং সবগুলো হামলা যদি আমরা দেখি যে সবগুলো কিন্তু একই ধরনের, ব্রাশ ফায়ার করছে বা যে বোমা হামলা করছে। তো আসলে এই মানে নিরাপদ শব্দটা আসলে এখন মানে বিশ্বের কোনো রাষ্ট্র, মানে পুরো বিশ্ব এখন অনিরাপদ। সেটা আপনি সিরিয়া থেকে শুরু করেন ইউরোপ আমেরিকা। তো একসময় বলা হতো যে ইউরোপ আমেরিকা হচ্ছে নিরাপদ রাষ্ট্র, সবাই ওখানে পাড়ি জমাতো, এখনো যাচ্ছে, প্রতিদিনই যাচ্ছে এবং প্রতিদিনই যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো এখন ওই মানে সহিংসতার দিক থেকে বলতে পারবো, আমি বলবো, মানে আমি একজন সাংবাদিক হিসেবে বলবো যে না, কোনো রাষ্ট্রই এখন নিরাপদ না, সেটা ফ্রান্স হোক, সেটা কানাডা হোক, আমেরিকা হোক, কোনো রাষ্ট্রই না। আমরা না হয় একটা গরিব দেশ, আমরা যথেষ্ট পরিমাণ আমাদের জনসংখ্যার তুলনায় নিরাপত্তা নিশ্চিত করতে পারি না, কিন্তু তারা তো উন্নত বিশ্বের উন্নত নিরাপত্তা নিয়ে আছে। তাদের নিরাপত্তার ঘাটতি কোথায়, নাকি সেই তুলনায় আমাদের দেশের অবস্থা অনেক ভালো কিনা, আমরা এরকম একটা আত্মতৃপ্তি, এত সমস্যা নিয়েও এত আমরা সমস্যা ভালোই নিয়ে, আছি সেই এই সব তুলনায়। বিষয়গুলি নিয়ে আমি ফিরবো। নিচ্ছে একটা মাত্র 40 সেকেন্ডের বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, জনাব আনিস আলমগীর, আসলে নিরাপত্তা কোথায় আছে? কানাডাতে আক্রমণ হয়েছে আগে, আমরা এর আগে দেখেছিলাম লন্ডনে একটা ট্রেন স্টেশনে আক্রমণ হয়েছিল, এখন ফ্রান্সে মাদ্রিদে হয়েছিল। আসলে নিরাপত্তা কোথায়? আমাদের দেশের অনেকেই যখন নিরাপত্তাহীনতায় শঙ্কা নিয়ে দেশ ছেড়ে যায়, কোথায় যায়, কিসের আশায় যায়? পশ্চিমা দেশের কথা বলছেন? জি। আমার মনে হয় পশ্চিমা দেশ নিরাপদ, এই জন্য কেউ যায়, আমি এটা বিশ্বাস করছি না। অনেকে, আমি যদি লেখক ব্লগারদের কথা বলি, সম্প্রতি অন্তত আমি 20-22 জনের কথা বলতে পারবো যারা নিরাপত্তার জন্য বাংলাদেশে তারা অনিরাপদ বোধ করছে, যেই কারণে তারা অ্যাসাইলাম নিয়ে আসলে বিদেশে গেছে। ওকে সুলতানা, দুইটা একটু ভিন্ন প্রেক্ষাপট। বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তারা টার্গেটেড মানে হয়ে যাচ্ছে, যে টার্গেট কিল করছে, হুমকি দেওয়ার পরে তারা যাচ্ছে আর কি। হ্যাঁ, একটা ভীত অবস্থায় যাচ্ছে। একটা ভীত অবস্থায় যাচ্ছে। এদের সাথে এই ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটিজের সাথে আমি এক করে দেখতে পারি না। এটা তো গণহারে দিচ্ছে একটা ক্রিয়েট করার জন্য, একটা মানে এটা কি বলবো, অ্যাটেনশন সিক করার জন্য এবং নিজস্ব কিছু এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। এটা ঠিক আমাদের যে ভীতি নিয়ে আমরা যেগুলো যাচ্ছে, আমাদের ব্লগাররা বা লেখকরা বা অন্য অংশে যারা, তাদের সাথে এটাকে এক করা যাবে না। তবে এটা আপনার ভ্যালিড কোশ্চেন আসলে, যে উন্নত দেশগুলো যে তাদের এত এত সিকিউরিটি, তারা এত কথা বলে, এত প্রযুক্তি, তো তাদের নিরাপত্তা কেন এত হুমকি হবে? টুইন টাওয়ার কি করে এরকম ধ্বংস হয়ে যেতে পারে, বা কি করে এই যে স্টেডিয়ামে লোক বা কনসার্টে ছিলেন, কনসার্টে কি করে লোক ঢুকে যায়, হ্যাঁ, এবং এতগুলো লোক কিভাবে অস্ত্র চালায়, তারপর আবার মেশিন গান সহ, ছোটখাটো কোনো চাপাতি নিয়ে না কিন্তু না। সো এগুলা সত্যি তাহলে অনেক প্রশ্নের জন্ম দেয়। আমি প্রশ্নের জন্ম না দিয়ে আমি এগুলোকে ওইদিকে না গিয়েও বলবো যে এই সমস্ত স্টুপিডিটি আসলে সারা ওয়ার্ল্ডের জন্য এক ধরনের এখন ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। আসলে কারা নিরাপদ সেই কোশ্চেন কিন্তু সব জায়গায় তৈরি হচ্ছে। বাংলাদেশে আজকে আইএস খুঁজছে কেউ কেউ, সেই তুলনায় তো আমরা স্বর্গে আছি বলতে হবে আমাদেরকে। জাহিদুল হাসান, আসলে কি আমরা স্বর্গে আছি নাকি আমাদের? এখন আপনার আইএস এর কথা যদি বলেন, আইএস মানে স্বর্গে থাকা তো আপনার নানান রকমের হিসাব। যদি এই সিকিউরিটি থ্রেটের কথা বলেন, ওই থ্রেটে তো বাংলাদেশ নেই, এটা স্বীকার করতেই হবে। আর এই ফ্রান্সের আপনার এই যে প্যারিসে যারা আক্রমণ করলো, দেখেন এই আইএস এর শুধুমাত্র যেটা বললেন যে ওই বাথ পার্টি বলেন বা ওই অঞ্চলের কিছু মুসলিম লোকজন যে আইএসএ যোগ দিয়েছে তা না, সারা ওয়ার্ল্ড থেকে আপনার লেটেস্ট যে রিপোর্ট আপনার সিআইএর, দেখবেন যে 30,000 ফরেন ফাইটার্স আপনার এই পর্যন্ত আইএসএ যুক্ত হয়েছে। একটা বড় অংশ কিন্তু ইউরোপ থেকে গেছে। ইউরোপ থেকে একটা বড় অংশ গেছে, এর মধ্যে 1,500-এর বেশি আপনার প্যারিস থেকে, মানে ফ্রান্স থেকে গিয়েছে। তারপরে 7,000-এর মতো যাওয়ার চেষ্টা করেছে, 2,000-এর মতো ধরা পড়েছে, যেতে পারে নাই। তার মানে একটা বড় অংশ কিন্তু, যেটা আপনি ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্যে আপনি তাৎক্ষণিক যে বক্তব্য দিয়েছে ওখানে একটা ইঙ্গিত পাবেন, কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা জানি। তখনও আইএস এর নাম আসে নাই বা আইএস স্বীকার করেন নাই আর কি। জানি মানে উনি কোত্থেকে বলছেন জানি, হ্যাঁ উনি তো ওনার দেশেই এতগুলো ধরতে পেরেছেন, বলেন যে আমার দেশ থেকে হয়তো কেউ সহায়তা করেছে, এই শব্দটা বললাম। ওনারা কিন্তু সেটা জানেন। এমন ইউরোপ, শুধু অস্ট্রেলিয়ায় যে অ্যাটাক হয়েছে, অস্ট্রেলিয়া থেকেও আপনার 120 জনের মতো আইএসএ গিয়েছে।
আপনার ওই লন্ডন থেকে গিয়েছে 300-র মতো। আমি বলছি যে সারা ইউরোপ থেকে গিয়েছে। এখানে একটা বিষয় গবেষণা করতে হবে, এখন হয়তো রিপোর্টগুলো পাওয়া যাবে না। আপনি দেখবেন এর আগেও যারা ধরা পড়েছে বা এই ওই প্যারিসে যে এর আগে আপনার ম্যাগাজিন অফিসে যে আক্রমণটা হলো, এইগুলো শার্লি আব্দুল। হ্যাঁ, এইবারও যে 7 জনকে ধরা হলো বা মেরে ফেলা হলো, একজনেরও আইডেন্টি কি আপনারা জানেন বা আমরা কি জানি? এটা কেন মিডিয়াতে দেয় না? আসেনি। এগুলো নিয়ে প্রশ্ন উঠতে পারে। আপনি সব সময় বলি এরা মুসলিম বা এরা তো ফরাসি, কেন বলি না? এরা তো ফরাসি সিটিজেন না, এরা ব্রিটিশ, এরা ফরাসি, এরা অস্ট্রেলিয়ান। কিন্তু ঘুরে ফিরে মিডিয়া এই মুসলমান বলে, এই যে এই মুসলমানদের উপরে যে আপনার একটা টার্গেট, এটাও কিন্তু আপনার চিন্তা করতে হবে। আপনার সারা ওয়ার্ল্ড ওয়াইড আজকে কেন আইএস নিয়ে যুদ্ধ 2 বছর টিকতো? আইএস এর কতজন? 1 লক্ষ সোলজার। আপনার সারা বিশ্ব এই সোলজারটাকে, পশ্চিমা বিশ্ব বা ইউরোপ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, এতদিন লাগে এটাকে দমন করতে। সেই জায়গায় বিশ্ব রাজনীতি যদি আপনার বা মোরলরা যারা আছে রাজনীতির, তারা যদি এক মঞ্চে আসতে না পারে, আমি এখন বলে যাচ্ছি, আগেও আপনাদের এখানে বলেছি, এই অস্ট্রেলিয়ার ঘটনার পরে যে ফ্রান্সে ঘটেছে, এটা ব্রিটেনে ঘটবে, এটা স্পেনে ঘটবে, এটা ঘটতেই থাকবে। কারণ আপনি এই সমস্যা জিয়ে রেখেছেন। এই সমস্যার সমাধান করতে এই হলে সমস্যা জিয়ে রেখে কি তারা আসলে বিশ্বের দেশে দেশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে চায়, নাকি তাদের যে সমস্ত এজেন্ডা আছে সেগুলি বাস্তবায়ন তাদের করতে চায়? এজেন্ডা সেই দুইটাই তাদের তারা। বাংলাদেশের ক্ষেত্রে তাদের এজেন্ডা এখন কি হতে বাংলাদেশের পারে? ক্ষেত্রে- আমরা এই প্রশ্নগুলির জবাব নিয়ে আমি ফিরবো, অবশ্যই খোঁজার চেষ্টা করব উত্তর। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমি প্রশ্ন রেখেছিলাম যে মানে মোরল রাষ্ট্রগুলো তাদের আসলে কি এজেন্ডা থাকতে পারে আইএস কে নিয়ে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা দেখেছি কয়েকদিন আগে বলছিলেন যে যারাই আল কায়দা তারাই আইএস, তারাই আসলে জঙ্গি, তারাই জামাতও বলছে। সো মানে এই যেই মানে নাম যেমনই হোক না কেন, কর্মকাণ্ড যখন একই রকম হয়, তারা বাংলাদেশে কি ধরনের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় কিশোর লায়লা? বাংলাদেশ সবসময়ই মানে একটা টার্গেটেড একটা দেশ হিসেবে ওদের কাছে মনে করে যে বাংলাদেশে খুব সহজেই যে কোনো কিছু সৃষ্টি করা যাবে, তৈরি করা যাবে, এটা পশ্চিমা বিশ্ব মনে করে। কি কারণে এটা ভালো বলতে পারে পররাষ্ট্র আছে, তো সবসময় মনে করে যে বাংলাদেশের এই ঘটনাগুলো আমরাও মানে ওই বহির্বিশ্ব খুব তাড়াতাড়ি এখানে একটা মানে কি বলবো, একটা ঘটনা ঘটানোর জন্য বা বিভিন্ন এজেন্ডার বাংলাদেশ থেকে কিছু পাওয়ার আশা বা হতে পারে। সো বিভিন্ন এজেন্ডা এখানে কাজ করতে পারে। যে কি এজেন্ডা এগুলি হতে পারে আনিস আলমগীর? বাংলাদেশকে করা হ্যাঁ। যে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের যে আমাদের যেই রাষ্ট্রদূত বাংলাদেশে আছেন বার্নিকাট, তিনি কিন্তু বলছিলেন যে আইএস আছে কিনা তারা এখনো ব্যাপারটা নিশ্চিত নয়। প্রধানমন্ত্রী বলেছেন যে আইএস নাই আমাদের এখানে, তাই না? বরং তাদেরকে চাপ দেয়া হচ্ছে, যারা ইরাকে আফগানিস্তানে হামলা করেছে তারা চাপ দিচ্ছে। খুব স্পষ্টতই বোঝাই যাচ্ছে কাদের কথা বলেছিলেন। সেই বিশ্ব শক্তির পরাশক্তির আসলে বাংলাদেশে কি এজেন্ডা থাকতে পারে? বাংলাদেশে তো তাদের এজেন্ডা আছে। বাংলাদেশে তাদের কথা মতো চলে না, সেরকম একটা সরকার যদি থাকে তাদের তো একটা অসুবিধা হয়। সেই জায়গায় লেভেল দিতে পারলে বাংলাদেশকে সুবিধা না অনেক দিক থেকে। কিন্তু বাংলাদেশে আইএস আছে কি নাই সেই প্রশ্ন তো দীর্ঘ বিতর্ক। আমি বোধহয় আপনার অনুষ্ঠানে বা অন্য কোনো এক জায়গায় আবারও বলেছি, যে দেশে এতগুলো মাদ্রাসা আছে সে দেশে আইএস আছে কি নাই এই বিতর্ক করার তো কোনো দরকার নাই। যে আইএস তো আর আকাশ থেকে আসতেছে না, পাতাল থেকে আসতেছে না, এগুলো কোথা থেকে আসবে? এগুলো সৌদি আরব থেকেও আসতেছে না, এ তো লোকালি থাকতে পারে। এখন তো এইগুলা বলবো যে আউটসোর্সিং করছে আইএস বাংলাদেশ থেকে বা এই সমস্ত অঞ্চল থেকে। তো আউটসোর্সিং করতে গেলে তার তো পাঠাইল ক্ষেত্র আছে এখানে। আইএস তৈরি করা তো খুব ইজিলি এখানে করতে পারছে তারা। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যারা আমাদেরকে ব্লেম দিচ্ছে তারা আইএস একটা ব্র্যান্ডিং করে যেটা বলতেছে সেটা হয়তো সত্য না। বাংলাদেশে সত্যিকারতে আইএস এর কোনো উইং নাই। কিন্তু আইএস মনা, আইএস আরও হুজি মুজি যা কিছু আছে এগুলোর অভাব নাই এখানে, এবং এগুলোর কোনো মানে অভাব হবেও না যদি আমাদের এই স্টাইলে শিক্ষা ব্যবস্থা চলতে থাকে। জি, যখন এজেন্ডার কথা বলছে, চাপ
মানে সরকারের আনিস আলমগীর যেমনটা বলছিলেন যে সরকার যখন কারো কথা মতো না চলে, তো কিন্তু আমরা যখন দেখছি যে বিশ্ব নেতারা বলছেন যে সন্ত্রাসের বিরুদ্ধে তারা লড়াই করার ঘোষণা দিয়েছেন, বিষয়গুলি কেমন স্ববিরোধী না? যে তারাই বলছেন যে মানে আমাদের এখানে কথা সূত্র ধরে আসে যে আইএস এর এক ধরনের লালন পালন হয়, আবার তারাই বলছে সন্ত্রাসের বিরুদ্ধে মানে যুদ্ধ, মানে দেখেন এই যে সব কন্ট্রাডিকশন। কথাগুলোকে আপনি ঠিক মানে আক্ষরিক করতে নিবেন এটা ভাবার কোনো কারণ নাই। কারণ তারা তাদের বক্তব্যগুলো যে দেশে যখন তাদের সুবিধা সেই হিসেবেই কথাগুলো বলেন। এখন ধরেন এই অঞ্চলে আমেরিকার বা ওই পশ্চিমা শক্তির ঢুকার দরকার আছে কি নাই হয়তো এই মুহূর্তে নাই। 10 বছর বা 20 বছর পর যে তারা তাদের চিন্তা ভাবনায় থাকবে না তা তো না। আপনার সাউথ এশিয়ায় তাদের ঢুকা দরকার ছিল, সেটা আপনার আফগানিস্তানের মধ্যে দিয়ে তারা ঢুকে গেছে। সেটা আপনার সেই 2001 থেকে এখন পর্যন্ত কিন্তু দেখেন ওই মিশন তারা ফেল করেছে। আফগানিস্তানে তারা ব্যর্থ হয়েছে, তারপরে 2003 থেকে তারা ইরাকে ঢুকেছে, সেখানেও ব্যর্থ হয়েছে। এখন তারা যদি এই ব্যর্থতার স্বীকার না করে আবারও যদি আবার আরেকটা অঞ্চলে এইভাবে ঢুকতে যাওয়ার পরে কি ফলাফল হয়, এই যে আজকে আপনার ফ্রান্সে আক্রমণ, অস্ট্রেলিয়া আক্রমণ বা আপনার লন্ডনে আক্রমণ হচ্ছে। হ্যাঁ, তো এখন এই জায়গা থেকে যদি ওরাই শিক্ষাটা না নেয়, সেটা ভুক্তভোগী তারাই হবে, আর কিছু সাধারণ মানুষের হবে। আর বাংলাদেশের কথা যদি বলেন, বাংলাদেশের বিষয়টা এত সহজ না। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থানটা, একমাত্র ইন্ডিয়া যদি এই ধরনের জঙ্গি বা আইএস বলেন, আল কায়দায় বলেন, হুজি বলেন, যেই বলেন একই তো গোষ্ঠী জঙ্গিগুলো, এদেরকে যদি প্যাট্রোনাইজ না করে, এদেরকে যদি ইন্ডিয়া তাদেরকে ঘুরে না তোলে, সাপোর্ট না দেয়, এই বাংলাদেশে এটা সম্ভব না। কারণ বাংলাদেশেরই 3 পাশে ইন্ডিয়া, একদিকে বঙ্গোপসাগর, এরা পালাবে কোথায়, আসবে কোথায়, যাবে কোথায়, এইটা কিন্তু বাইরে থেকে আসতে পারবে না। এখান থেকে যদি কিছু তৈরি করা হয় সেটা বিক্ষিপ্ত। কারণ আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা বলেন, আমাদের সমাজ ব্যবস্থা বলেন, আমাদের ধর্মীয় মূল্যবোধ বলেন, আমরা জঙ্গিবাদের বিরোধী। কারণ সামাজিকভাবে যদি তারা জায়গা করে নিতে না পারে, বিক্ষিপ্তভাবে ঘটনা ঘটবে। যেটা আপনার একসময় এই দেশে জেএমবি করেছে, সারা দেশে তো বোমা হামলা করেছে না তারা? এই 2004-এর এই আপনার 17ই আগস্টে তারা কি টিকতে পেরেছে? রাষ্ট্র যদি মনে করে এখানে আমি একটি জঙ্গিও রাখবো না, রাষ্ট্রের পক্ষে বাংলাদেশে অন্তত এটা সম্ভব। কারণ তখন আপনার ওই জঙ্গিরা আশকারা পেয়েছিল সরকারের পক্ষ থেকে। মানে আমি তো তখন দেখেছি। তাহলে এখন যখন আমরা দেখি একের পর এক লেখক, প্রকাশক, ব্লগার খুন হন, তারা কাদের আশকারায় এই আসলে? জায়গাটায় আমি বলি, এই প্রশ্নটা আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। এখন তো সরকারের অবস্থান হইল জঙ্গিবাদের বিরুদ্ধে 0 টলারেন্স। তারপরও আপনি যেটা বলছেন একের পর আক্রমণ হচ্ছে। এই জায়গায় আমি মনে করি যে সরকারের যে সরকার যন্ত্র আছে, গভর্নমেন্ট মেশিনারিজ, আমলাতন্ত্র, তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল আছে। আমার দেশের এখন পর্যন্ত জঙ্গিবাদ বিরোধী কোনো স্ট্র্যাটেজি নাই। যেটা আপনার দেখেন এই ব্রিটেনেও আছে, আপনি কন্টেস্ট দেন, গুগল সার্চ দেন, পেয়ে যাবেন। এগুলি সব ওপেন সিক্রেট। আপনার কানাডার আপনার জঙ্গিবাদ বিরোধী কৌশল আছে, অস্ট্রেলিয়ার আছে, শ্রীলঙ্কায় আছে, আমরা না ইন্ডিয়ায় কিছুদিন আছে। আগে কি একটা সাইন করে আসলাম সন্ত্রাস আমাদের বিরোধী? বাংলাদেশে এটা আমি কেন বলি আমলাতন্ত্রের প্রবলেম আমাদের এখানে, এই 2006-এ আপনার যখন জাতিসংঘ আপনার এই টেরোরিজমের সংজ্ঞা কি, এটা নিয়েও তো একটা ডিবেট ছিল। ডিবেট আছে, এখনো আছে ওটা। হ্যাঁ, এই ডিবেট থাকবেই। কারণ আমি যুদ্ধ করতে যাব, আমাকে মুক্তিযোদ্ধা বলবেন, আরেকজন বলবে সন্ত্রাসী, তাই তো এই সংজ্ঞা নিয়ে ডিবেট থাকবেই। তারপরও জাতিসংঘ একটি সংজ্ঞা নির্ধারণ করে দিয়েছিল, সেটা আছে এখনো। হ্যাঁ, এরপর যখন বাংলাদেশেও জঙ্গিবাদ বিরোধী আপনার একটি স্ট্র্যাটেজি নেওয়ার কথা বলা হলো, বাংলাদেশে তারা আসার পর মিটিং হলো, কর্মশালা হলো। হ্যাঁ, 2007-08-এর দিকে কয়েক দফা মিটিং হলো। আপনি দেখেন 2007-08-এর কথা বলছি, 2009-এ আওয়ামী লীগ সরকার আসলো, সরকার তার কর্মসূচি দিয়ে দিল জঙ্গিবাদের বিরুদ্ধে তার অবস্থান 0 টলারেন্স। কিন্তু যাদেরকে দায়িত্ব দেওয়া হলো তারা তো এটা আর এগিয়ে নিয়ে যেতে পারলো না। সেই ওই এজেন্সির লিডিংয়ে কে থাকবে? এটা আপনার পুলিশের নেতৃত্ব হবে, না র্যাবের নেতৃত্ব হবে, না ডিজিএফের নেতৃত্ব হবে, না হোম মিনিস্ট্রির নেতৃত্ব হবে? এই ডিবেটেই আমার 6 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমি জঙ্গিবাদ বিরোধী কৌশল প্রণয়ন করতে পারিনি। কিন্তু আমরা তো অঘোষিত ভাবে যে জানি যে র্যাব মূলত জঙ্গিবাদ বিরোধী অভিযানগুলি করেছে, একসময় সাকসেস পেয়েছে, র্যাবকে দিয়ে করানো হয়েছে। র্যাবকে তো আপনার ওই দেন নাই যে শুধু তারা এই কাজটাই করবে। র্যাব তো আমি দেখি যে পলিটিক্যাল লিডার তো অ্যারেস্ট করতেছে না, র্যাব নূর হোসেনকেও নিয়ে আসতেছে। এইটা ডেডিকেটেড একটা উইং, যার তারা শুধু জঙ্গিবাদ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করবে। তারা জঙ্গি শুধু ধরবেই না, জঙ্গি কেন এই দেশে তৈরি হচ্ছে সেটা নিয়ে রিসার্চ করবে।
ধরা পড়ার পর জামিন নিয়ে তারা বের হয়ে যাচ্ছে। এই তাহলে এই এগুলো তো যে monitor করতে কর্ম হবে। পরিকল্পনা তৈরি না করা, একটি সুনির্দিষ্ট বাহিনী তৈরি করে না করা, এই শুধু বাহিনী ঘাটতিগুলো না, কার? বাহিনীটা তো হবে আপনার একটা কৌশলের অংশ। হ্যাঁ, কিন্তু আপনি দেখেন পুলিশ কিন্তু এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে যে তারা আসলে এইটা পুরোটা হ্যান্ডেল করতে তারা সক্ষম নয়। তারা কিন্তু কিছুদিন আগে এটা স্বরাষ্ট্র তাকে সেই মন্ত্রণালয়কে logistic জানিয়েছে। দেন। হ্যাঁ, কিন্তু এই যে এই ঘাটতিগুলো যদি চিহ্নিত হয়ে থাকে, তারপরও সরকার যদি বলে তারা জিরো টলারেন্স, তাহলে সরকারের অবস্থানও কি সবিরোধী না? আমি তো তারা সেটাই কি সত্যি বলছি। চায় কিনা আসলে জঙ্গিবাদ দমন হোক? এখানে রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ এই যেভাবে বিষয়গুলো চাইলেও ফিরে আমি একটা বিরতি নিয়ে আসি, ছোট্ট বিরতি। হ্যাঁ, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। এই যে আইএস বলেন, বাংলাদেশের ক্ষেত্রে যেই জঙ্গি দমনের কর্ম পরিকল্পনার কথা জাহিদুল হাসান আপনি বলছিলেন, সেই ঘাটতি আসলে সরকার কি মানে নিজের দায় এড়াতে পারেন? না, এরাবে কি করে? কারণ সরকারকে এই দায় নিতে হবে, কারণ একটার পর একটা তো ঘটনা ঘটছে, কিন্তু কুলকিনারা করা যাচ্ছে না, ধরা পড়তেছে না, ধরতে পারছে না। তো সেই জায়গাটা কেন পারছে না, এই প্রশ্নের গভীরে তো যেতে হবে। আপনার ঘোষণা দিয়ে একের পর এক এই জঙ্গিগুলো বা যেই নামেই তাদেরকে অভিহিত করেন না কারণ এরা তো আপনার মানে অশিক্ষিত মূর্খ জঙ্গি। হ্যাঁ, কারণ তারা যেভাবে মানুষগুলোকে মারছে, তো তাদেরকে যখন ধরতে পারছে না, দায় তো সরকারের ঘাড়েই চাপবে। আলটিমেটলি তো আপনার দায় সরকারেরই। তো সেই জায়গায় আমি যেগুলো বলছিলাম যে রাজনৈতিক ইচ্ছা সরকারের আছে ঠিকই, যে জঙ্গিবাদ দমনে কোনো রকমের ছাড় দেওয়া হবে না, কিন্তু সরকারের যে মেশিনারিজ তাদের ইচ্ছা কতটুকু, তারা কতটুকু প্রস্তুত, সেটা নিয়ে আমার সন্দেহ দেখা দিয়েছে। আপনি বলছেন কারণ রাজনৈতিক গত কয়েক ইচ্ছা, বছর ধরে রাজনৈতিক ইচ্ছা যদি থাকে তাহলে আসলে বাস্তবায়ন খুব কঠিন। কিছু হওয়ার কথা। আপনি অর্ডার দিলে রাজনৈতিক ইচ্ছা আছেই কিনা, কারণ অনেকে অভিযোগ করেন সরকার মানে রাজনৈতিক কারণেই এদেরকে জিইয়ে রাখে, এরকম অভিযোগও কিন্তু আছে। আমি এটা অন্তত এই সরকারের আমল এটা দেখছি না। এটা এক সময় ছিল, এই দেশে যে ছিল না তা না, এই সরকারের আমল দেখছি না। দেখেন, এটা শেখ হাসিনা অন্তত এটা করবে না এই কারণে যে জঙ্গিবাদের সবচেয়ে বড় এবং প্রধান টার্গেট কিন্তু শেখ হাসিনা নিজে। এই দেশে জঙ্গিরা এক নম্বর শত্রু কিন্তু তাকেই মনে করে। হ্যাঁ, আর উনি বেশ কয়েকবার ওখান থেকে বেঁচে এসেছেন হামলা থেকে। হ্যাঁ, তো উনি চাইলেই যে সব হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নাই। কারণ আপনার প্রশাসনে গত 20, 25, 30 বছরে যারা বসে আছে তারা যে জঙ্গিবাদের সিম্পেথাইজার না, তাদের মধ্যে কেউ কেউ, এটা আপনি বলেন কি করে? যে কারণে এক সময় তো কি আপনার এই যে আমাদের ওই যে হোম সেক্রেটারি যে আপনার ওমর ফারুক সাহেব, উনি তো প্যাট্রোনাইজ করছেন সচিবালয়ের সচিব থাকা অবস্থায়। আমি সেই জায়গায় বলছি যে আপনি সরকার চাইলেই, যে আপনার সরকার প্রধান চাইলেই যে সব হয়ে যাবে তা না। উনি হয়তো ওনার রাজনৈতিক মতাদর্শটা দিয়ে দিলেন, কিন্তু এটা বাস্তবায়নের জন্য যা যা করা দরকার সেই জায়গায় কাজগুলো ঠিকমতো হচ্ছে না। এখন আমরা তো দেখি সরকার, আপনি যদি আমলাতন্ত্রের কথা বলছেন, আপনি নিশ্চয়ই আমলাতন্ত্রের কথাই বলছেন, সেই আমলাতন্ত্রের কিন্তু বড় বড় জায়গাগুলোতে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু অনেক রদবদল হয়। আমরা দেখেছি যে অনেকে এই মুহূর্তে ওয়েস্ট হয়ে আছে নানান রকম অভিযোগে, তাই না? তাহলে যাদেরকে আসলে নতুন করে পদোন্নতি দেয়া হচ্ছে, অনেকেই বলেন রাজনৈতিকীকরণ হচ্ছে, ফলে যেই রাজনৈতিক ইচ্ছা কিংবা এজেন্ডা যদি তারা বাস্তবায়ন করতে না পারেন, সেই ক্ষেত্রে এই এই মানে এই জায়গায় সরকারের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। আমি মনে করি জঙ্গি ধরার পাশাপাশি বিষয়টা অনেক কঠিন হয়ে যাচ্ছে, বলতে বাধ্য হচ্ছি। জঙ্গি ধরার পাশাপাশি সরকারের ভিতরে জঙ্গি ভাবাপন্ন মানুষ বা সিম্পেথাইজার আছে কিনা সেটাও খুঁজে বের করা দরকার। আর না হলে আপনি একের পর এক ঘটনা ঘটছে, কেন আমি এইগুলোকে এই দমাতে পারছি না বা কোনো পদক্ষেপ নিতে পারছি, সেগুলি কে খুঁজে বের করবে? না, আমি জাস্ট একটু অ্যাড করতে চাই আপনার আগের কোশ্চেনে, যে জঙ্গিবাদ একটা ঘটনা ঘটলেই যে রদবদলটা করা হয়, তাই না? এই জঙ্গি ঘটনা ঘটলেই কেন রদবদল করা হয়, বা রদবদল করলেই কি জঙ্গি দমন হয়ে গেল? সবসময় নেতাদেরকে আমরা বলতে শুনি যে আমরা জঙ্গি দমন করেছি, আমরা এই গত 10 বছরে বা করেছি, কিন্তু ঘটনাগুলো কিন্তু ঘটছে। জঙ্গি হামলা হয়তো আমরা নাম দিচ্ছি না, আমরা অন্য নাম দিচ্ছি, আমরা কখনো বিএনপি জামাতের উপর দোষারোপ করছি, কিন্তু আলটিমেটলি কিন্তু এগুলো জঙ্গি হামলাই হিসেবে। আর আপনি যেটা বললেন যে প্রশ্নটা কি ছিল আপনার, যে মানে কারা আসলে এটা ইয়ে করছে,
তো এখন ভিতরে তো অবশ্যই আছে, নিলে তো এই ধরনের হামলাগুলো কিন্তু শুধু শুধু পলিটিক্যাল কারণে কিন্তু হতে পারে না। তো যেই হামলাগুলো সবগুলোর ধারা কিন্তু একই রকম, বা মানে তারা যেই ওয়েতে এক একটা হামলাগুলো চালাচ্ছে সব কিন্তু একই রকম বাংলাদেশে স্পেশালি। তো অবশ্যই এখানে কোনো হয়তো ইয়েতে ওই নামটাতে নাই, যে আইএস নামে নাই, যেটা আনিস ভাই শুরুতে বলছিলেন যে আইএস তো মানে দমনের পথে এখন। তো আসলে এগুলো অনেক মানে বিভিন্ন নামে সময় সময়, এখন হয়তো আইএস দমন করবে, যুক্তরাষ্ট্র নানা রকম কথা বলছে, কিন্তু আরেকটা নামে হয়তো এর মধ্যে গজিয়ে যাবে। তো এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস হয়ে গেছে। কারণ আমি এখানে একটা জিনিস যোগ করতে চাই, সরি, প্রাইম মিনিস্টার যে রিসেন্টলি কিন্তু বলে দিছে যে কেন আসলে এটা দমন ঠিক মতো হচ্ছে না। উনি পার্লামেন্টে বলেছেন, আপনি হয়তো খেয়াল করেছেন কিনা জানি না, উনি বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন, আপনারা একটা মেরিট দেখে ইয়ে দিন, আপনার জামিনের ব্যবস্থা করেন। এই দেখেন প্রাইম মিনিস্টার, এখন আমি এই বক্তব্যটা শুনেছিলাম, আমি এই বক্তব্যটা শুনেছি। হ্যাঁ, আপনার যদি জামিনের না দেওয়ার জন্য যথেষ্ট পুলিশি রিপোর্ট থাকে, পুলিশের রিপোর্টের উপর তো নির্ভর করে আপনার জামিন, তাই না? সেই তদন্তে যদি ঘাটতি থাকে, জাজ কি দেখেন এই বিষয়টাকে শুধুমাত্র না, আমি একটু যোগ করি এখানে। আপনার আমার নিজের দৃষ্টিতে মনে হয় যে এখানে সরকারি যে উকিলগুলো আছে এরও কিন্তু এগুলোর সাথে জড়িত আছে। আমার নিজের দুটো কেস জানা আছে। একটি ছেলে, সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে তাকে জঙ্গি বানানো হলো, র্যাব তার বিরুদ্ধে মামলা করলো। এই মামলা করে সে লড়তে সে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাটাও ঠিক মতো দিতে পারে নাই, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছে। এখন তো আরও ভালো করে ব্র্যান্ডিং হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছে, সে হয়তো আরও জঙ্গি হবে। সে কিন্তু প্রতি মাসে হাজিরা দিচ্ছে। আজকে 4 বছর হয়ে গেছে, সে মামলা চালিয়ে যাচ্ছে। যতবার যায় ততবার সে পুলিশের কাছ থেকে ইয়ের থেকে পায় যে পুলিশ তার বিরুদ্ধে যে চার্জশিট দিয়েছে সেটাতে কোনো ইয়ে নাই। পুলিশ বলতেছে আমরা আপনার বিরুদ্ধে কোনো ইয়ে পাই নাই, কিন্তু র্যাব দিয়ে গেছে, সো আমরা এখন কিছু করতে পারছি না, আর আপনাকে এটা ফেস করতে হবে। আর যতবার সে যায় বরাবরই খালি হাজিরার পর হাজিরায় আসে, হাজিরার পর হাজিরা আসে। সো ইনোসেন্ট, এই লোকটা যে ইনোসেন্ট, এটা কি জাজের কি তৃতীয় নয়ন নাই? উনি কি এটা কি বলবো, ওনার বাইফোকাল মাইন্ড কি ওনার কাজ করছে না? ওনাদের এই ক্ষমতা আছে কিন্তু যে কারা আসল জঙ্গি কারা আসল জঙ্গি না। দেখা যাচ্ছে প্রথম আলো কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছে, আপনি দেখেছেন, কতশো ইয়ে নিয়ে গেছিল, জামিন নিয়ে গেছিল, এবং জামিন নেওয়ার পরে আবার কিভাবে ইনভলভ হয়েছে এই টেররিস্ট অ্যাক্টিভিটিসে। সো এগুলো কিন্তু পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে আইন আদালত থেকে কিন্তু এরা ছাড়া পেয়ে যাচ্ছে। এটা আপনি এখন পুলিশকে যুক্ত করেছেন, অবভিয়াসলি পুলিশ, সরকারি আইনজীবী এবং আদালত, আমি ঠিক ডাইরেক্টলি তাদেরকে একিউজও করতে পারি না। আপনি যেই অর্থে বললেন যে ওনারা যদি যথাযথ এভিডেন্স না পায় তাহলে কিভাবে করবেন, ওনাদের করার রাইট আছে। শুধু যে আমরা অনেক সময় দেখি পুলিশ আসলে মানে শুধুমাত্র একটা বিষয়ের উপর নির্ভর করে চলবে না। যে বিষয়টা উঠেছেন এটা ভ্যালিড ঠিকই, আপনার পুলিশি তদন্ত, এই কারণেই বলছি যে একটা সমন্বিত ব্যবস্থা যে দরকার। পুলিশের তদন্তের পাশাপাশি যে প্রসিকিউশন সিস্টেম, তারপরে আপনার জাস্টিস, এই যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে এই জায়গায় আপনি কিভাবে এটুকে অ্যাকোমোডেট করবেন। 30 লক্ষ মামলা পেন্ডিং বাংলাদেশে, একজন পুলিশ শত শত মামলা তদন্ত করে। আপনি চাইলেই কিন্তু আপনি একদিনে সব করে ফেলতে পারছেন না। এই 30 লক্ষ মামলা যে দেশে পেন্ডিং, সেই দেশে নতুন আরেকটা মামলা হলে এটা শেষ হতে কত বছর লাগবে আপনি বুঝতে পারছেন। এই জঙ্গিবাদের বিষয়টা যদি আসি, আপনার 2000 এই আপনার শায়ক আব্দুর রহমান এবং বাংলা বাজার 2004-5 না 7-এ 6-এ ধরা হলো, 6-এ কেয়ারটেকার বিএনপির শেষ আমলে ধরা হলো, কেয়ারটেকারের আমলে তাদের ফাঁসি হলো। এই যে আপনি দেখেন 2007-এর মার্চে ফাঁসি হয়েছে, 6 অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, 6 অ্যারেস্ট হয়েছে। 7-এর মার্চে যে ফাঁসিটা হলো তাদের, কয়জনের ফাঁসি হলো? 6 জনের ফাঁসি হলো। ওই সময় আপনার 45 জনের ফাঁসির আদেশ হলো। তো বাকি 39 জনের ফাঁসি হলো না কেন? ফাঁসির আদেশ হয়েছে, কার্যকর হলো না কেন? আদালতে পেন্ডিং আছে। দেখেন এই যে 10 বছর ধরে বা 7-8 বছর ধরে সেই মামলাগুলো এখনো পেন্ডিং। তখন কেয়ারটেকারের সময় এটা আপনার দ্রুত বিচার করে ফাঁসি কার্যকর করে নানামুখী প্রেশার ছিল, হয়েছে। এরপরে কি হলো? আবার ওই তথাকথিত সিস্টেমের মধ্যে পড়ে গেল। ওই সময় আরো যে মামলাগুলি হয়েছিল 2004-এর যে আপনার সারা দেশে যে এই অ্যাটাকটা হলো, সিনক্রোনাইজড বোম অ্যাটাক, যেটা 2005-এ আজকে 10 বছর হলো।
তা আপনার মামলাগুলো কি শেষ হয়েছে? এখনো 150-এর মতো মামলা পেন্ডিং। আমি সেই জায়গায় বলছি এই তাহলে জায়গাটা আপনার এটা কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে সরকারি উকিলগুলো যেগুলো আছে শুধু উকিল একা না, আপনার এগুলো এখানে এগুলো বড় আপনার ধরনের পুলিশও আপনার criminal দেখা যায় যে activity জড়িত। প্রসেসে চলে গেছে আপনি chain। দেখবেন যে যেই পুলিশ ওই মামলা তদন্ত করছিল, ধরেন আপনার গোপালগঞ্জে যে হামলাটা হয়েছে ওখানে যেই পুলিশের আয়ু ছিল সে বদলি হয়ে গেছে বরগুনা, তাকে বরগুনা থেকে গোপালগঞ্জে কোর্টে গিয়ে হাজিরা দিতে হচ্ছে। এইগুলোকে যদি আপনি একটা সেলের আন্ডারে আনতে পারতেন তাহলে আপনার এগুলো বিশেষভাবে নজরদারি করে এগুলো যেটা পুলিশ ব্যবস্থা নেওয়া বলছে যেত। যে হ্যাঁ, আমাদের কিন্তু দায়িত্ব আপনি আমাদের বলছেন- পাশাপাশি আমরা আরেকটা পাচ্ছি বিষয় না। আছে। আমি- আপনি যে জামিনের বিষয়টা জানলেন, আমি ধরে নিলাম জামিন দেওয়া হলো না। আমি যে বলছি যে কেন আজকে একটা সমন্বিত ব্যবস্থা দরকার, যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও যে দরকার, শুধু স্বল্প মেয়াদী না। জামিনের দিলেন না, আপনি জাজমেন্টই দিয়ে দিলেন। যেই ছেলেটা আপনার কি যে আমাদের রাজীব হত্যাকারী যে ছেলেগুলো অ্যারেস্ট হলো, যে ব্লগার ওই যে, রাজীব, হুম। 18 থেকে নাফিস 20 বছরের কারাগার। বয়সের ছেলে মেয়েগুলো, ওখানে ধরেন ম্যাক্সিমাম পানিশমেন্ট যদি যাবজ্জীবন কারাদণ্ড দেন, সেই ছেলেটা যাবজ্জীবন কারাদণ্ড 30-32 বছরে সেই ছেলেটা জেলখানাতে বেরোয় আসবে। তো 30-32 বছর বয়সে যেই ছেলেগুলো জেলখানা থেকে সাজা খেটে বেরোয় আসবে, তারা কি করবে? সেই ব্যবস্থা কি আপনি নিয়েছেন? তারা তো এসে আবার সেই একই কাজ করবে, তাদের পুনর্বাসনের চিন্তাটাও করতে হবে। আমি বলছি যে টোটাল চিন্তাটা আপনাকে করতে হবে। বিক্ষিপ্তভাবে আজকে আমি একে ধরে ধরে আটকে রাখলাম বা তাকে ধরে জেল দিয়ে দিলাম, সে বের হয়ে আসে আবার একই ঘটনা ঘটলো, বা তারে কেন জামিন দেওয়া হলো, এইভাবে একটা একটা করে আলাদা করে না, চিন্তা আমি করার আমি কোনো সেটাই আচ্ছা, দ্বিমত আমি করছি না। আমি একটা সেকেন্ড, একটা প্রশ্ন, আমার একটা বিরতিতেও যেতে হবে। সেটি হচ্ছে, আপনি বলছেন যে 30 লাখ মামলা এই মুহূর্তে পেন্ডিং আছে। একদিনে তো এই মামলা এইভাবে করে জমে নাই, তাইলে সে এতদিন বসে যে এই মামলাগুলি জমলো, কেন জমলো সেই এটা তো দায়টা আমাদের টোটাল জাস্টিস সিস্টেমের মধ্যে এই একদিনে তো ধরনের। জমে নাই। আপনি একদিনেই যখন না। আজকে বলেন কিভাবে মানে অল্প দিনের মধ্যে এটা সমাধান করা সম্ভব, কিভাবে করে মানে এগুলোকে আইসোলেট করে এইভাবে ফেলতে করে, হবে, দ্রুত সেইটা বিচার, কিভাবে করে এগুলোর জন্য হবে, আলাদা আলাদা ব্যবস্থা করতে হবে এগুলোর জন্য। সেই ব্যবস্থা যেহেতু করার কোনো সুযোগ আছে কিনা, অবশ্যই আছে। কিভাবে করে করা যাবে, এই বিষয়গুলি নিয়ে আমি ফিরবো। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমি বলছিলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে বাংলাদেশের যে কোনো ধরনের জঙ্গি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় সরকার প্রস্তুত। যেখানে আমরা দেখছি ফ্রান্সে এই ঘটনা ঘটছে, পশ্চিমা দেশে মানে কিছুদিন বাদে বাদেই ঘটছে। ফলে আমরা আসলে কতখানি, মানে স্বরাষ্ট্রমন্ত্রী যদিও বলছেন প্রস্তুত, কিন্তু আসলে কতখানি প্রস্তুত আছি, কি মনে হয়? কিছুটা প্রস্তুতি তো তাদের আছেই, এবং কি কেউ আমরা বলে যে প্রস্তুত না। তবে যত বলে তত তো, যত গর্জে তত বর্ষে না, সেটা তো আমরা সবসময় জানি। কারণ যখন ঘটনা ঘটে যায় তখন তো আমরা দেখি যে কতটুকু প্রস্তুত তারা থাকে। যেরকম জাহিদুল হাসান আসলে না, কতখানি কিন্তু প্রস্তুত আপনি আছে? এর আগে যে প্রশ্নটা করেছিলেন যে আসলে কিভাবে সমন্বিত একটা উদ্যোগ নেওয়া যায়, জাহিদের সাথে আমি একমত যে আসলে একটা বিশেষ সেল থাকা দরকার আমাদের এখানে। সেই সেলটা আসলে নিয়ন্ত্রণ করবে যে যেগুলো বের হচ্ছে ওগুলো কি করা যায়, মামলাগুলো কিভাবে স্পেশাল লোকদের দিয়ে এগুলো হ্যান্ডেল করা উচিত। শুধু তাই নয়, ও যে যেমন বলছে যে বের হলে এদেরকে পুনর্বাসন প্রক্রিয়া, আমি সেটুকু বলবো না। এগুলো সব কিন্তু আমরা মেজার্স নিচ্ছি, কিন্তু আমি শুরুতে যেটা বলছিলাম, আমি আবার উৎপাদনও করছি। আমি জঙ্গি উৎপাদন করব, আমার শিক্ষা ব্যবস্থা এমন থাকবে, আমি এমন একটা কুশিক্ষার মধ্য দিয়ে যাব, ধর্মীয় শিক্ষা আমি দেব, কিন্তু সেই ধর্মীয় শিক্ষাকে 14ভাবে কোনো নিয়ন্ত্রণ থাকবে না। যেখানে বাংলা, আরবির, বাংলার কোনো, ইংরেজির কোনো, বিজ্ঞানের কোনো সংস্পর্শ থাকবে না, শুধুমাত্র কোরআন হাফেজ হবে। সেই জায়গাগুলো ঠিক না করলে আমি উৎপাদন বন্ধ হবে না। আর উৎপাদন বন্ধ না হলে আপনি যতই যা কিছু করেন সেটার আমি কোনো যেটা বলতে লাভ হবে না। চাচ্ছিলাম, এই সমন্বিত প্রজেক্টের মধ্যে আপনার এই বিষয়টাও থাকবে। এক্স্যাক্টলি, এটাও এটা থাকতে যদি হবে। থাকে তাহলে কারণ হবে শুধু না। শিক্ষার সাথে সাথে আমার সংস্কৃতিও এখানে ইনভলভ হবে। যে আমার সাংস্কৃতিক চর্চাটাও আগে যেই রকম ছিল এখন তো আমাদের ওই রকম নাই, সেটাও বাড়াতে হবে। এটা শুধুমাত্র যে আপনার পৃথিবীর কোনো দেশে পুলিশ দিয়ে জঙ্গিবাদ দমন করা সম্ভব হয়নি, হবেও না। পুলিশ দিয়ে যদি জঙ্গিবাদ দমন করা যেত তাহলে আপনার ফ্রান্সে আজকে এই ঘটনা ঘটে না। এটা একটা রাজনৈতিক বিষয় এবং এটার মতাদর্শেরও বিষয়। ওই মতাদর্শকে আরেকটা মতাদর্শ দিয়ে আপনাকে আক্রমণ করতে হবে। পাশাপাশি আপনার পুলিশি ব্যবস্থা, সিকিউরিটির ওই মেজারটা থাকবে। আর না হলে আপনার ফ্রান্সের মতো দেশে আপনি যখন ঠেকাতে পারেন না,
তো সে আপনি কারে দোষ দিবেন? ফ্রান্সের গভর্নমেন্টকে দোষ দিচ্ছেন? আমার এখানে এটি হলে কি হতো, সরকার ব্যর্থ, সরকার ব্যর্থ, সরকারকে নামিয়ে দেওয়া উচিত, যে সরকারই থাকুক। আমরা কিন্তু এটা করতাম। তা আমাদেরও ক্যারেক্টারটাও চেঞ্জ করতে হবে, আমাদের এই বাংলাদেশের মানুষেরও আপনার এই জায়গায় ইনভলভমেন্ট লাগবে। কিশোর লায়লা, আমরা যেই ফ্রান্সের ঘটনাটা দেখলাম, ওখানে মানে মিডিয়ার কভারেজ থেকে শুরু করে দায়িত্বশীল বক্তব্য, মানে ব্যক্তিদের বক্তব্য যদি গুলো দেখেন, সেই তুলনায় আমাদের দেশে যদি মানে এরকম একটা ঘটনা, আমরা কখনোই চাই না এরকম ঘটুক, যদি ঘটতো আমাদের আসলে কি ধরনের রিফ্লেকশন হতো, আপনি যদি খুব সংক্ষেপে একটা আমাদের কম্পারিজন বলতে তো করতে আপনি পারেন। নিশ্চয়ই পলিটিক্যাল আমাদের লিডারদের কথাই বলছেন। তো আমাদের পলিটিক্যাল লিডারদের আমি যেটা দেখছি, সাংবাদিক হিসেবেও দেখি, যেটা হচ্ছে তারা সব সময় একটা মানে বিরোধী দলটাকে বা যারা একসময় বিরোধী দল ছিল তাদের উপর একটা দোষারোপ করার চেষ্টা করে। তো যেটার কারণে ওই মূল যেই তদন্ত করা হয়, যা মূল যে ফোকাসটা থাকে আসলে এখানে আছে কিনা আইএস বা অন্য কোনো নামে কেউ আছে কিনা, ওইখান থেকে কিন্তু সরে যায় আমাদের নজর। তো এটা একটু মানে এই যে বলার সময় যেটা মিডিয়াতে, ওখানের মিডিয়াতে আপনি দেখেছেন ওরা কিন্তু তেমন মানে জাস্ট তাদের বক্তব্যগুলো তারা দেখিয়েছেন, তারা ওই যারা বিভিন্ন পদের ব্যক্তিদের বক্তব্য এরকম এসব নিয়ে ছাড়াও কোনো রাজনীতি মন্তব্য করে না। কিন্তু হ্যাঁ রাজনীতিটা এখানে পলিটিসাইজ হয়ে যায়। এই জঙ্গি হামলাটা পুরোটা কিন্তু পলিটিসাইজ করাটা ঠিক হবে না, কারণ যেটা একটু গোটা বিশ্বের একটা সমস্যা, এখন শুধু বাংলাদেশের সমস্যা না। আর একটা আমি কি ছোট্ট আমি কথা একটুখানি বলতে যোগ চাচ্ছি যে এই যে বিচার প্রক্রিয়া, সেই শায়েক আব্দুর রহমানের কথা আপনার মনে আছে, 2005 কি 6 তার ফাঁসি হয়েছিল। এরপরে কিন্তু তেমন বড় কোনো বিচার শেষ হয়নি, এরপরে অনেক হামলা হয়েছে এবং 21শে আগস্টের হামলারও আমাদের বিচার এখন এখনো পর্যন্ত শেষ হয়নি। হয়নি। যে আমি আনিস আলম একটুখানি খান। যোগ করছি, আপনি বলছেন আমাদের সংক্ষেপে। যদি এই ধরনের ঘটনা ঘটতো আমরা কি করতাম? আমরা সারাদিন খালি রক্ত 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 লাশ দেখাতাম, টেলিভিশনগুলোতে আর কি। আপনার তা দেখাতেন, আর পুলিশেরা বক 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 করতো, আমরা এই করব সেই করব, আমরা এই শুধু করছি পুলিশ সেই কেন করছি। বলছেন, রাজনীতিবিদরা বিভিন্ন রাজনীতি- দলের মিডিয়ার বিভিন্ন কথা পর্যায়ের রাজনীতিবিদ- নেতারা। রাজনীতিবিদরা বলবো না। সেদিন পাওয়া যেত না, ওরা কিন্তু পালিয়ে থাকতো তখন, পরের দিন আসতো। না সেটাই, কিন্তু আমরাও নিশ্চয়ই মানে যে কোনো ঘটনা থেকে খারাপের পাশাপাশি ভালো কিছু মানে শিক্ষা ভালো আর কি। কিছু শেখার থাকে, পরিস্থিতি মোকাবেলা করার কায়দা, দক্ষতা অর্জনের নানান রকম পার্সপেক্টিভ আসলে তৈরি করার সুযোগ থাকে। নিশ্চয়ই আমরা আমরা মানে এই বিষয়গুলি সেইভাবে করে অবজার্ভ করব। আমার কাছে এটা মনে হয়। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকুন।